দাঁতের, ঠোঁটের, জিভের, মুখের যত রোগ আছে আমাদের ডেঙ্গু রোগ জ্বর থেকে আমরা বাঁচতে পারবো। আমরা যে করোনা ভাইরাসের আক্রমণে সারা পৃথিবী পর্যদস্ত, এখান থেকে আমরা সতর্কতা অবলম্বন করলে, সচেতন হলেই কিন্তু এটা আমরা সুরক্ষা করবো। এখন টাইফয়েড কিছু কিছু দেখা দিচ্ছে, ডায়রিয়া দেখা দিচ্ছে, পানিবাহিত রোগগুলো দেখা দিচ্ছে। এগুলো থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই সর্বরকম সচেতনতা অবলম্বন করতে হবে, সকল রকম সাবধানতা অবলম্বন করতে হবে। জি, এখন প্রশ্ন করেন। সকালে ঘুম হতে উঠলে শরীর দুর্বল লাগে, অনেকক্ষণ কোনো কাজ করতে পারি না। আপনার খুব একটা মূল্যবান প্রশ্ন আসছে যে সকালবেলা ঘুম থেকে উঠলে অনেক দুর্বল লাগে। এটার বিশেষ কারণ হলো আমরা রাতের খাবারটা অনেক বেশি খেয়ে ফেলাই। রাতের খাবারটা একটু কম খেতে হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, একটু ব্যায়াম করতে হবে, একটু যোগ ব্যায়াম করতে হবে, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করতে হবে, একটু দেয়াল ধরে ধরে যে ব্যায়ামগুলি এগুলি করতে হবে। ঘরের যতগুলো ব্যায়াম আছে, অজু, গোসল, এই সবগুলো সকালবেলা সাহস করে সেরে ফেলতে হবে। আর গোসলটা একটু গরম পানি দিয়ে করলে শরীরের যে মেজ ভাবটাও চলে যায় আর শরীরটা জীবাণুমুক্ত হয়। এরপরে খাদ্যাভ্যাসের ভিতরে অবশ্যই আপনাকে ভিজানো একটু এক মুঠ বুট আপনাকে খেতে হবে। সকালবেলা খালি ঘুম থেকে উঠে একটু পেঁপে এবং কলা, এটা আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে রাখতে হবে। একসময় আমাদের দেশে দৌদি চিরা সকালে খালি পেটে খাওয়ার একটা অভ্যাস ছিল, এবং সত্যিকারের পেটের কোনো সমস্যা দূর করার জন্য এনিকার্ডস, এন্টি ক্যান্সার, যত ধরনের টিউমার, যত ধরনের ক্যান্সার প্রতিরোধ করার জন্য দধি সবচেয়ে বেশি কাজ করে। এজন্য সারা পৃথিবীর মানুষ এখন দুধের পরিবর্তে দধিকে বেশি গুরুত্ব দেয়। আমরা দধি খাওয়ার অভ্যাস করতে হবে, বিশেষ করে চুকা দধি হলে খুবই ভালো হয়। এছাড়াও আপনার সকালবেলার যে সমস্যাগুলো আপনি প্রশ্নের মাধ্যমে জানাবেন, যে একটু শরীর ম্যাজমেজ করে, শরীর ভালো লাগে না, এজন্য আপনাকে ব্যায়ামের সাথে একটু খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। লিকুইড খাবারটা খেতে হবে, বীজ জাতীয় খাবারটা বেশি খেতে হবে। যেরকম একটু মুগের বীজ, একটু গমের বীজ, একটু আপনার ভুট্টার বীজ, একটু বুটের বীজ, এই জাতীয় খাবারগুলো এবং লিকুইড শরবত জাতীয় খাবারগুলো, ভিটামিন সি জাতীয় খাবারগুলো অনেক বেশি খাওয়ার অভ্যাস করলে সকালের এই সমস্যাটা আস্তে আস্তে আপনার চলে যাবে। জি, 10 বছর ধরে অ্যাজমা আছে, এছাড়া রক্তচাপ অনেক বেশি। অ্যাজমা একটি কঠিন রোগ। কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, উলুরসি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষবিধির সমস্যা, সিওপিডি মানে কফ বের হয়। এই অ্যাজমার রোগের সাথে ব্রঙ্কাল অ্যাজমাটা যুক্ত হয়, যেখানে আমাদের দম ছাড়তে একটু কষ্ট হয়। অ্যাজমার সাথে সারা পৃথিবীতেই ইনহেলার একটা সম্পর্ক এসে গেছে। যাদের অ্যাজমা হয় তারা ইনহেলার ইউজ করে, অনেকেই উপকার পায়, এবং বেশি হয়ে গেলে তো হয়তো সেরকম তখন তারা আবার নেবুলাইজার ব্যবহার করে, অক্সিজেন ব্যবহার করে ইত্যাদি। আবার অ্যাজমার সাথে কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, উলুরসি, নিউমোনিয়া, টিবির সাথে তামাক একের একটা সম্পর্ক আছে। আমাদেরকে তামাক বিরোধী আন্দোলনে যোগ দিতে হবে। আমরা কোনো রূপ তামাক, এটা দেওয়া একটা তামাক, আপনার হুক্কা একটা তামাক, সিগারেট, বিড়ি, এই জাতীয় যে খাবারগুলো, এটার সাথে যত ধরনের এডিকশন আছে এটা প্রতিরোধ করতে হবে, এটা বাদ দিতে হবে। এটাকে কোনো মতেই হা বলা যাবে না। এটাকে সম্পূর্ণভাবে 100% না বলতে হবে, তাহলে অ্যাজমার জন্য অনেক নিরাপদ হবে। অ্যাজমার জন্য গরম লিগার চা, গরম পানি, চিনি ছাড়া চা খুবই উপকারী। আবার চিনি দিয়ে চা এর একটা বিষ, দুধ দিয়ে চা এটা বিষ। কার জন্য? কোল্ড অ্যালার্জি রোগীর জন্য, অ্যাজমার রোগীর জন্য। কারণ যত ধরনের চিনি আছে এটা গ্রেভি, কফ তৈরি করে।
লাঞ্চকে দুর্বল করতে থাকে, লাঞ্চের ভাইব্রেশন যে পাওয়ারটা, এই পাওয়ারটা কমাতে থাকে। তবে এই ক্ষেত্রে আপনার অ্যাজমার রুগীর, কোল্ড অ্যালার্জির রুগীর জন্য চা চিনি ছাড়া, চা আদা দিয়ে, চা লেবু দিয়ে একটি মহা ঔষধ। এই যে লেবুর চাটা শুধু যে আপনার লাঞ্চের জন্য কাজ করবে তা না, আপনার 32টা দাঁতের মাড়ির চতুর্দিকে 32 দাঁতের 64টা কোনা আপনার নিরাপদ রাখবে এই লেবুর চা, আদার চা আর গরম চা। এইখানে যত জীবাণুগুলো আছে সব জীবাণুগুলো প্রতিরোধ করবে, ইভেনকে কাভিড প্রতিরোধ করবে, ইভেনকে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করবে, সর্দি কাশি অ্যাজমা শ্বাসকষ্ট এগুলিও প্রতিরোধ করবে। এইভাবে দিনে কয়েকবার খাবারের পরপর আপনি লিগার চা খেতে পারেন, কিন্তু চিনি চা কোনো মতেই গ্রহণযোগ্য না। আলহামদুলিল্লাহ অ্যাজমা প্রতিরোধে আমাদের সবসময় মাইটসকে সামনে নিয়ে আসি আমরা। মাইটস নামক একটি সূক্ষ্ম পরজীবী জীবাণু, এটা পুরনো কাপড়ের ভিতরে থাকে, পুরনো খাবারের, বাসি খাবারের ভিতরে থাকে, সবচেয়ে বেশি থাকে কার্পেট, পাপোশ এবং আপনার পর্দা, ল্যাপ, তোষক, বালিশের মধ্যে হিউজ থাকে। এই যে মাইটস নামক জীবাণুটি, এটা প্রতিরোধ করার জন্য আপনাকে ইস্ত্রি ব্যবহার করতে হবে, মানে কাপড় ইস্ত্রি করে ব্যবহার করতে হবে। আপনার তাদের রাতে 1টা থেকে 3টা 4টার ভিতরে শ্বাসকষ্ট ওঠে, এই অ্যাজমা হয়, তারা ঘরে একটু ছোট্ট একটা গরম পানির একটা পাখা, গরম পাখা বা একটু গরম পানি, গরম খাওয়ার জন্য একটা গরম পানির ফ্লাক্স রাখতে পারেন, লিগার চায়ের জন্য একটা ফ্লাক্স আপনার হাতের কাছে রাখতে পারেন। আর সব রকম স্যানিটাইজেশন ব্যবস্থা খুব শক্ত রাখতে হবে, কাপড় চোপড় সব ফ্রেশ রাখতে হবে, গরম পানি দিয়ে ধুতে হবে, ভালোভাবে শুকাতে হবে, ইস্ত্রি করতে হবে, তারপরে করতে হবে। আর বালিশকে প্রতি মাসে বালিশের কাবার ধুতে হবে, প্রতি মাসে ভিতরের তুলাগুলিকে ধুয়ে নিতে হবে, না হলে আপনার মাইটস আপনার পিছু ছাড়বে না, অ্যাজমা আপনার পিছু ছাড়বে না, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনাসাইটিস, নিউমোনিয়া, টিবি, যক্ষা রোগ আপনাকে অনেক বেশি কষ্ট দিতেই থাকবে। আলহামদুলিল্লাহ সতর্ক হন, গরম পানি খান, মিষ্টি কম খান, শাকসবজি বেশি খান, স্যুপ জাতীয় এবং জুস জাতীয় জিনিস যত বেশি খাবেন, নরম খাবার যত বেশি খাবেন তত ভালো থাকবে। অনেকদিন যাবৎ সাইনাসাইটিস, সর্দি কাশি, মাথা ব্যথা আছে, নাকে পলিপাস আছে। এটা খুব মূল্যবান প্রশ্ন যে একদিকে পলিপাস আছে আপনার, আরেকদিকে সাইনোসাইটিস আছে, আরেকদিকে মাথা ব্যথা আছে, আরেকদিকে সর্দি কাশি আছে। এই কটা রোগী একটার সাথে আরেকটা সম্পৃক্ত। সাইনোসাইটিস তো এই কপালের এখানে একটা বড় কালো কফের পর্দা ফেলে দিয়েছে, এগুলি সব বন্ধ করে দেওয়ার পরে এইটার জন্য আপনাকে সবসময় একটু কষ্ট দিবে, এই মাথা ব্যথা হবে, মাথা ভার হবে, শরীর ভার হবে, মেজাজ খারাপ হবে, কখনো ঠান্ডা কখনো গরম, শীত সহ্য হবে না, গরম সহ্য হবে না, বেশি শীত ভালো লাগে না, বেশি গরম ভালো লাগে না, গরম পানি বেশি ভালো খাইতে মন চায় না, ঠান্ডা পানি খাইতে মন চায় না, সব কিছুর মাঝেই যেন একটা নিরাশার ভাব নিয়ে আসে এই সাইনোসাইটিস জাতীয় রোগটা। এটাকে অনেকে এখন ইএনটি ডাক্তারদের কাছে যায়, অনেক সময় এটাকে কফগুলো বের করে, এর ফলে এটা পার্মানেন্ট কোনো সমাধান হয় না। 6 মাস, 9 মাস, 1 বছর, 3 মাসের একটা সমাধান হয়, আবার এটা জমে যায়, আবার এই সমস্যাটা দেখা যায়। এর সবচেয়ে ভালো সমাধান হলো যদি আপনি রেগুলার মুখের ভিতরে 7-8টা করে গোলমরিচ চুষে খেতে পারেন, 7-8টা করে লবঙ্গ চুষে খেতে পারেন, বড় এক টুকরা আদা চুষে খেতে পারেন, একটু রসুন যদি চুষে খেতে পারেন, 1 কোষ রসুন দিনে অনেকবার খেতে হবে। আপনি যদি পেঁয়াজ খাওয়ার পরিমাণটা অনেক বেশি বাড়াই দিতে পারেন, গরম জিনিস খাওয়ার পরিমাণটা একদম বাড়াতে পারেন, কোনো রূপ ঠান্ডা লাগতে পারবে না, পলিপাস নাকে জমতে পারবে না। কালিজিরার তেল আপনি 2 নাকে ব্যবহার করবেন, মুখে শরীরে কালিজিরার তেল ব্যবহার করবেন। কালিজিরার তেল যদি খাঁটি কালিজিরার তেল হয় তাহলে এটা থেকে মুক্তি পাওয়ার একটা সহজ পথ আছে। আপনি নিজে
কালিজিরা নিয়ে যদি কোনো কালিজিরার তেলের মেশিন থেকে ভাঙায় আনতে পারেন, তাহলে আপনি মনে করবেন এটা খাঁটি কালিজিরার তেল। এছাড়াও এখন ন্যাচারোপ্যাথিতে অনেক ধরনের চিকিৎসা আছে। সব কিছুর মাঝে আপনি রসুন, পেঁয়াজ, আদা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি এই কটা আইটেমকে আপনি সবসময় প্রাধান্য দিয়ে যদি বেশি বেশি খেতে পারেন আর অনেক বেশি লিগার চা চিনি ছাড়া খান, আলহামদুলিল্লাহ পলিপাস, সাইনোসাইটিস এগুলি থেকে মুক্তি সহজে পেতে পারেন। ন্যাচারোপ্যাথির কাছে এসে এটার মুক্তিটা পার্মানেন্ট হবে। আচ্ছা, মাঝে মধ্যে প্রস্রাব হলুদ হয় আবার ঠিক হয়ে যায়, এই ধরনের সমস্যা কি জন্ডিসের লক্ষণ? প্রস্রাব হলুদ হলেই, পায়খানা কালো হলেই যে কোনো একটা রোগ হয়েছে ভাবতে হবে এরকম না। হতে পারে বা একটা রেগুলার হলে পরে একটা লক্ষণ দেখা দিতে পারে। আমরা সাধারণত দেখা যায় যে কোনো আয়রন, যে কোনো ভিটামিন খেলেই কিন্তু বা যে কোনো এনার্জির ওষুধ খেলেও দেখা যায় একটু প্রস্রাব হলুদ হয়। তবে প্রস্রাব ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে চিনি সবচেয়ে বেশি জড়িত। বুকের সমস্যার সাথে, মানে বক্ষব্যাধির সমস্যার সাথে চিনি সবসময় একটা বিরাট ভূমিকা পালন করে। যেরকম ডায়াবেটিস যার আছে, সেটা টাইপ 2 হোক, টাইপ 1 হোক, ইনসুলিন নির্ভর হোক, ইনসুলিন ছাড়া হোক, অনেক রোগকেই ডায়াবেটিস উৎসাহিত করে, মানে রোগের শক্তি জোগাড় করে ডায়াবেটিস। এরকম চিনি প্রায় 150 থেকে 200 রোগকে উৎসাহিত করে। চিনি 200 রোগের তৈরি হইতে সহযোগিতা দেয়। ইভেন কি সর্বরকম আমাশার জন্য চিনি দায়ী। আমাদের দেশের মানুষ এত চিনি খায়, পৃথিবীর 200 কোটি মানুষের চিনি 18 কোটি মানুষ খায়। পৃথিবীর 100 কোটি মানুষের তৈল বাংলাদেশের 18 কোটি মানুষ খায়। এত তৈল, এত মিষ্টি পৃথিবীর কোনো জাতি খায় না। অতএব রোগ আমাদের হবে না, কার হবে বলে? নিয়মের ভিতরে আমরা চললে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমরা অনিয়মে চললে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। আমাদেরকে কিছু কিছু নিয়ম মানতে হবে। আমাদের যে অর্গানিক সিস্টেমগুলোকে, এগুলোকে মূল্যায়ন করতে হবে। আমি অর্গানিক বলতে বলবো যে 1000 বছর আগে এই বাংলার মানুষরা যে নিরোগ ছিল, সুস্থ ছিল, সুন্দর ছিল, কোনো ঘরে কোনো ডায়াবেটিস ছিল না, কোনো প্রেশার ছিল না, অ্যাজমা ছিল না। এত ডায়াবেটিস, এত অ্যাজমা, এত প্রেশার, এত রোগ আগে বাংলার ঘরে ঘরে ছিল না। এখন আমরা যত বেশি জ্ঞানী হচ্ছি, যত বেশি মিষ্টি খাবার খাচ্ছি, যত বেশি অনিয়ম চলতেছে, তত বেশি আমাদের রোগ হচ্ছে। ঘর থেকে পা দিতে বাজারে যাওয়ার জন্য রিক্সায় চড়তে হবে, এটা তো চিন্তাই করা যাইত না 100 বছর আগে। এখন তো পাশের বাড়ি দূরত্ব হলো 100 গজ, সেখানের জন্য একটা রিক্সা ডাইকান, রিক্সা ছাড়া যাওয়া যাবে না 100 গজ। আমরা ছোটবেলা প্রাইমারি স্কুলে গেছি 2 মাইল দূরে, হাই স্কুলে গেছি 3-4 মাইল দূরে, হেঁটে গেছি, হেঁটে আসছি, কোনো কিছু ভাবতেই পারিনি। এই যে ব্যাপারটা, এ ব্যাপারটা বলার মানে যে আমি খুব প্রশংসা নেওয়ার জন্য বলছি এরকম না। আসলে বাস্তব ব্যাপারটা আপনারা চিন্তা করে দেখেন যে আগে প্রতিটা বাড়িতে 10টা টমেটো গাছ থাকতো, 2টা বেগুন গাছ তো থাকবেই, 2টা বরবটি গাছ কোনো ব্যাপারই না, 2টা দুন্দুল গাছ থাকবেই, একটি বড় এয়ার পটেটো মানে আলুর গাছ, নিচে উপরে আলুর ছড়া হয়, এরকম গাছ সব বাড়িতে পাওয়া যাবে। 2টা গরু, 2টা ছাগল পালবে, এটা কোনো ব্যাপার না। আমি আমাদের বাড়িতে দেখি যে আমাদের বাড়িতে আমরা 100-র উপরে গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া এগুলো প্রতিপালন করি। এর প্রতিপালনে এর যে বর্জ্যটা, পায়খানা প্রস্রাবটা, এর থেকে আমাদের হিউজ ফসল উৎপাদন হয়। এর থেকে আমাদের পুকুরগুলিতে হিউজ মাছ পয়দা হচ্ছে। আমাদের যে গাছের স্কেটিং করা, গাছের কলম তৈরি করা, গাছের নার্সারি করা, এটা মানে অল্প কষ্টে আমরা করে ফেলতে পারতেছি। অতএব একটা গরু তো সব কিছুই আমাদের দেয়, দুধ দেয়, তার পায়খানা প্রস্রাব সবই তো গাছগাছরা, মাছ সব কিছুতে কাজে লাগে।
এই কাজগুলো এখন আমরা এই অর্গানিক বিপ্লবগুলো আমরা বন্ধ করে দিয়েছি। আমরা এখন বিঘ্নিত লোক মনে করি যে এই বাড়িতে গরু পালে, ছাগল ভেড়া পালে, মুরগি পালে, সেই বাড়িতে কেউ মেয়ে বিয়ে দিবে না। আমার শরীরপুর আমি দেখি তো ওদের বাড়িতে মেয়ে বিয়ে দিলে মেয়েকে দিয়া গরুর পায়খানা ই করা। আরে গরুর দুধ থেকে তো আবার তোমার মিষ্টি মিষ্টি ভালো ভালো মজার মজার খাবার খাইবা, সেটা তো আর বলো না। কিন্তু ওই তোমার মেয়ে ওই বাড়িতে বিয়ে হইলে তার ইয়া হয়ে যাবে, এই বিভিন্ন রকম কষ্ট করতে হবে। কষ্টের কথাটা চিন্তা করার আগে আমাদেরকে সুস্থ থাকার কথাটা আগে চিন্তা করতে হবে। তা আলহামদুলিল্লাহ আমরা সকলেই নিজের কাজের দিকে মনোযোগ দেব, নিজকে সুস্থ রাখার জন্য। ঘরের ভিতর থেকে খাদ্যপত্র, ঔষধ এবং প্রতিটা বাড়িতে একটা দুইটা নিম গাছ, 10টা 20টা পেঁপে গাছ থাকতেই হবে। পেঁপে হলো ঘরের ডাক্তার। পেঁপে খেলে আমার লিভার ভালো থাকবে, পেঁপে খেলে আমাদের স্টোমাক ভালো থাকবে, পেঁপে খেলে চর্মরোগ হবে না, পেঁপে খেলে চুল পড়বে না, পেঁপে খেলে মুখে দাগ আসবে না, পেঁপে খেলে বলি রাখা আসবে না, পেঁপে খেলে মানুষ লিভার শক্তিশালী হবে, মানে আমার রক্তটা বিশুদ্ধ থাকবে। আলহামদুলিল্লাহ আমরা ঘরে ঘরে পেঁপে গাছ লাগাবো, পেঁপে খাবো, কলা খাবো, নিজের বাগানেরটা খাবো, আসল কলা, আসল পেঁপে, তাজা কলা, তাজা ফল ফ্রুট খাবো। আসুন আমরা সকলে মিলে কৃষি বিপ্লব আরম্ভ করি।